স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এই প্রশ্নের উত্তর একমাত্র শুভ দিতে পারবে, আর আজ তা জানার জন্যই অর্পাকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে ডাইরেক্ট অফিসে চলে এলো। ফাহিমের মাথায় আসছে না এটা কি করে সম্ভব যে শুভ কলি বলতে পাগল, কলির জন্য এত বছরে কোনো মেয়েকে নিজের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি। কলেজের কত সুন্দরী মেয়ে শুভর আশেপাশে ঘুরতো, কিন্তু ও কলি ছাড়া কারোর সাথে কথাও বলতো না। আর সে শুভ নাকি কলিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? এটা ফাহিমের বিশ্বাসই হচ্ছে না, কারণ কলি কি শুভর জন্য, কলির ইম্পর্টেন্স কতটুকু শুভর জীবনে, এটার একমাত্র সাক্ষী ফাহিম নিজে। ফাহিম শুভর রুমে ঢুকেই হাতের কার্ডটা শুভর টেবিলে ছুঁড়ে মারে। এসব কি শুভ? শুভ ল্যাপটপ থেকে মুখ সরিয়ে ফাহিমের দিকে তাকালো। হোয়াট? তুই না কলিকে ভালোবাসিস, তাহলে এখন আরুষিকে কেন বিয়ে করেছিস? শুভ কার্ডটা হাতে নিয়ে, কেন, সমস্যা কি? কি সমস্যা তুই জানিস না? দেখ ফাহিম, তুই যদি কলির ব্যাপারে কিছু বলতে চাস তাহলে এখানেই থেমে যা। আমি ওর ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না, আর আমার পার্সোনাল লাইফে নাক না গলালে আমি খুশি হব। কি বললি তুই? তোর পার্সোনাল লাইফ? আমাদের মধ্যে তোর আমার এ ব্যাপারটা কবে থেকে আসলো? ফাহিম এনাফ, আমি আর কোনো কথা শুনতে চাই না। বিয়ের অনেক কম সময় আছে, তোরাও তোদের প্রস্তুতি নিয়ে নে। এত বছর পর তোর বন্ধু বিয়ে করতে যাচ্ছে, তোর এখন খুশি হওয়ার কথা। শুভ, তুই জানিস না তুই কি করছিস? তোর কাছে একটা অমূল্য হীরা আছে যা তুই অবহেলায় দূরে সরিয়ে দিচ্ছিস। এখনো সময় আছে শুভ, তা না হলে তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। ফাহিম চলে গেল। ফাহিম মনে করে কানা ব্যক্তিকে পথ দেখালে সে ওই পথেই চলবে, কিন্তু যে চোখ থেকেও কানা হয়ে বসে থাকে তাকে পথ দেখিয়ে কোনো লাভ নেই। শুভ আজ তেমন। আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। কলি অনেকটা পাথর হয়ে গেছে, একদম চুপ হয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। সারাদিন জানলার পাশে বসে দূরের ওই গাছটার দিকে তাকিয়ে থাকে। কলির চোখে এখন আর জল দেখা যায় না, মনে হয় মনের কষ্ট এখন চোখের পানিও শুকিয়ে গেছে। শিলা অনেকবার এসে কলির মন ভালো করার চেষ্টা করেছে, কিন্তু কলি সে তো মূর্তির মতন বসে থাকে। ওর ভেতরের সব অনুভূতিগুলো মনে হয় দাফন দিয়ে দিয়েছে। আজ নিজেকে একটা জিন্দা লাশ মনে হচ্ছে তার, যার মধ্যে বেঁচে থাকার জন্য কোনো প্রেরণা নেই। কলির এমন অবস্থা দেখে আসলাম আমিরও খুব টেনশনে পড়ে গেল। শুভর বিয়ের কথা শুনে এমন অবস্থা, আর শুভ যখন বিয়ে করে ফেলবে তখন কলি কি করবে আল্লাহই জানে। এমন অবস্থায় আসলাম আমির এক কঠিন সিদ্ধান্ত নিল। তিনি কলির বিয়ে ঠিক করে ফেলল। শুভর আগে কলিকে বিয়ে ঠিক দিতে হবে, তাহলে হয়তো কলি এই কষ্ট থেকে মুক্তি পাবে। আসলাম আমির মনে করেছে শুভর আগে কলিকে বিয়ে দিতে হবে, তাহলে হয়তো কলি এই কষ্ট থেকে মুক্তি পাবে। আসলাম আমির মনে করছে। চেয়ারম্যান অনেকদিন ধরে আসলাম আমিরকে তার বড় ছেলে শাহিনের সাথে কলির বিয়ের কথা বলছে, কিন্তু আসলাম আমির কলির বিয়ে এত তাড়াতাড়ি দিতে চায়নি, তাই বারবার মানা করে দিত। কিন্তু এখন মেয়ের মতিগতি তার ভালো লাগছে না, তাই শাহিনের সাথে বিয়ে ঠিক করে ফেললো। আর কলিকেও এসে তার সিদ্ধান্তের কথা জানালো। বাবার মুখে নিজের বিয়ের কথা শুনে কলি এতদিন পর একবার তার বাবার দিকে তাকালো। কলির বাবা কেন জানি মেয়ের চোখের দিকে তাকাতে পারল না, তাই সাথে সাথে চোখ সরিয়ে রুম থেকে চলে গেল। আর কলি অবাক দৃষ্টিতে বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত ব্যাপার, যে দুটো মানুষকে কলি সব থেকে বেশি ভালোবাসতো আজ সেই দুটো মানুষকে কলির অচেনা লাগছে। এক হলো তার বাবা, আরেক হলো শুভ। বিয়ে ঠিক হবার কারণে চেয়ারম্যান সাহেব আজ অনেক খুশি, কারণ তার এতদিনের প্ল্যানিং আজ সফল হচ্ছে। শুভ যেদিন থেকে চেয়ারম্যানের ছোট ছেলে শিহাবকে মেরেছে সেদিন থেকে সুযোগের আশায় ছিল কিভাবে প্রতিশোধ নেবে। নিজের কাজ সফল করার জন্য শুভর বাবা আজমাল চৌধুরীকে কলির সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে। কলির চরিত্র ভালো না, টাকার লোভে শুভকে ফাঁসিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিক দিয়ে আসলাম আমিরকে রাজি করাবার চেষ্টা করেছে কলির সাথে শাহিনের বিয়ে দেবার জন্য। একবার কলিকে ছেলের বউ করে নিতে পারলে কলি ও শুভ দুজন থেকে বদলা নেওয়া যাবে বলে মনে করে কলির বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। বাড়িতে অনেক মেহমান আসা শুরু হয়ে গেছে। বিয়েতে যাতে কেউ কোনো বাধা দিতে না পারে তার জন্য চেয়ারম্যানের লোকজন 3 রাত বাড়ির আশেপাশে পাহারা দেয়। কলির কাছে এসব একটা তামাশা ছাড়া কিছুই মনে হচ্ছে না। এমন সময় মামুন এসে কলির কাঁধে হাত রাখে। কলি তাকিয়ে দেখে মামুন। মামুন কলির পাশে গিয়ে বসে। মামুনকে দেখে কলি এতদিন পর মুখ খুলল। মামুন ভাই, শুধু একবার আমাকে শুভর সাথে দেখা করিয়ে দাও প্লিজ ভাই।
তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনোদিনও জ্বালাবো না তোমায়, শুধু একবার। মামুন কিছু বলল না, শুধু কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আর কলি আবারও নিরাশ হয়ে বাইরে তাকিয়ে রইল। আজ কলির গায়ে হলুদ, গাঢ় হলুদ রঙের শাড়িটা কলির দুধ সাদা গায়ে ফুটে উঠেছে। তার সাথে মাথায় হাতে গাঁদা ফুলের গহনায় কলিকে কোনো পরীর থেকে কম লাগছে না। শুধু একটা জিনিসের অভাব, এই পরীর মুখে হাসি নেই, মুখে তার বউয়ের মতো কোনো লাজ নেই, আছে শুধু বিষণ্ণতা। সন্ধ্যার মধ্যে হলুদের কার্যক্রম শেষ হলে কলি ঘরের দিকে পা বাড়ালে কেউ কলিকে টেনে বাড়ির পেছনে নিয়ে যায়। প্রথমে কলি কিছুটা ভয় পেয়ে গেলেও একটু পর বুঝতে পারে সামনে দাঁড়ানো ব্যক্তিটা আর কেউ না, মামুন। মামুন কলিকে বাড়ির পেছনে রাস্তা দিয়ে বাড়ি থেকে বের করে আনে। হাতে একটা মোবাইল আর কিছু টাকা দিয়ে মামুনের একটা চেনা ছোট ভাইকে বলে, রাফি, আমার বোনটাকে সাবধান নিয়ে যাস, ও ওখানকার কিছু ছিলেন না, তুই ওকে চৌধুরীর বাড়ির সামনে পর্যন্ত দিয়ে আসিস। কলি অবাক হয়ে মামুনের দিকে তাকিয়ে আছে। কলির নিরাশ জীবনে এই একটা মানুষ এখনো কলিকে আশার একটা প্রদীপ জ্বালাতে সাহায্য করেছে। মামুন আমার হাত দুটো ধরে বলে, তুই চিন্তা করিস না বোন, আমি এখানে সব সামলে নিব। আমার বিশ্বাস তুই শুভ ভাইয়ের সাথে একবার দেখা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। কলির মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে একটা গাড়ি উঠিয়ে দেয়। কলিও চলে যায় মনে একটু আশা নিয়ে শুভর সাথে দেখা করতে। কিন্তু কলি জানি না আজ ওর জীবনের সব আশার প্রদীপ একসাথে নিভে যাবে। আজ চৌধুরী বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, তাই পুরো বাড়িতে আজ মেহমানদের আনাগোনা। ডিনার পার্টিতে আরুষি আর ফাহিমের ফ্যামিলি জয়েন হয়েছে। সবাই ডিনার শেষে বিয়ের আয়োজন নিয়ে টুকটাক কথাবার্তায় ব্যস্ত। ঠিক সে সময় বাড়ির দারোয়ান এসে দরজায় বেল দেয়। মাহির গিয়ে দরজা খুলে দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? দারোয়ানের কথা শুনে মাহির কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল। তারপর ভেতরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো। সবাই নিচে, কিন্তু শুভ এখানে নেই। মাহির মনে মনে ভাবছে যার বিয়ের আয়োজন নিয়ে কথা বলছে বা কথা চলছে তারই কোনো ইন্টারেস্ট নেই। মাহির শুভ রুমের সামনে দাঁড়িয়ে আছে, কারণ তার রুমে প্রবেশ করা এই বাড়ির সবার জন্য নিষেধ। কেন নিষেধ কেউ জানে না, তবে কলির সাথে দেখা বন্ধ হবার পর থেকে শুভ তার পরিবারের থেকেও অনেকটা এড়িয়ে চলে, এটা সবাই লক্ষ্য করেছে। মাহির দরজা নক করে। প্রথমে ওপাশ থেকে কোনো জবাব না আসলেই আবারও নক করে। এবার শুভ ডোন্ট ডিস্টার্ব মি বলে চিল্লিয়ে ওঠে। মাহির শুনেও আবার নক করলে এবার শুভ দরজা খুলে মাহিরের উপর রাগ ঝাড়তে থাকে। মাহির স্থির দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে, কি বুঝলা? হোয়াট? ভাই, বাহিরে কলি দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার দেখা করে আসো প্লিজ ভাই। শুভ প্রথমে মনে করলো ও ভুল শোনাচ্ছে, তাই মাহিরকে আবার জিজ্ঞেস করলো। মাহির এবারও যখন একই কথা বলল, শুভ বুঝতে পারলো এটা ওর কল্পনা না, সত্যিই কলি এসেছে। শুভ নিচে নেমে বাইরে চলে গেল। শুভ বাইরে গিয়ে দেখে একটা মেয়ে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শুভ মেয়েটার চেহারা দেখতে পারছে না। মেয়েটা শুভর দিকে উল্টো করে দাঁড়িয়েছিল। শুভ গিয়ে যখনই কলি বলে ডাক দিল, কলি পেছন ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে, আর শুভ কলির দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কলিকে আজ প্রথম শাড়িতে দেখল শুভ। হলুদ শাড়িতে কলিকে হলুদ পরি মনে হচ্ছে শুভর কাছে। শাড়ি পরায় কলিকে আজ একদমই পিচ্চি বলে মনে হচ্ছে না। শুভ নজরে কলিকে আজ একজন পূর্ণ নারী বলে মনে হচ্ছে। শুভকে এত মাস পরে দেখে কলি নিজের মনকে সংযত করতে পারেনি। শুভকে এত মাস পরে দেখে কলি নিজের মনকে সংযত করতে পারেনি। দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিক দিয়ে শুভ ও মাহিরকে বাহিরে যেতে দেখে ফাহিমও বাইরে এসে পড়ে। আরুষির কিছু সন্দেহ হলে আরুষিও দেখতে আসে বাইরে কি চলছে। কলি শুভকে জড়িয়ে ধরলেও শুভ কলিকে একবারও ধরেনি। কিছুক্ষণ পর শুভ নিজেই কলিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিহেভ ইয়োরসেলফ কলি, এটা কেমন ধরনের আচরণ? তুই এখন আর ছোট না। কলিকে শুভ এভাবে সরানোর কারণে কলি কিছুটা শকড হলেও পরে নিজেকে সামলে নেয়। আই এম সরি, আসলে অনেক দিন পর দেখলাম তো। শুভ কলিকে খুব শক্ত গলায় জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস এত রাতে? তা আবার এভাবে? কার সাথে এসেছিস? কলি কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে, আপনার সাথে কিছু কথা ছিল আমার, আমি বেশি সময় নিব না। শুভ অন্যদিকে তাকিয়ে বলে, কি বলবি? শুধু একটা প্রশ্ন, কেন কেন আপনি আমার সাথে এমনটা করলেন?
কেন আপনি আমার মনটা নিয়ে খেললেন? কেন আমাকে এইভাবে ধোকা দিলেন? কেন আমার হাতটা মাঝ রাস্তায় ছেড়ে দিলেন? শুধু এই এই কেনটার উত্তরটা দিন প্লিজ। আমি চলে যাব, প্রমিস। আর কখনো আপনাকে জ্বালাবো না। কিন্তু আমার উত্তর চাই। আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন নিজ হাতে ভেঙে দিলেন। একটা বারও কি আমার কথা মনে পড়েনি আপনার? আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে? বলুন না শুভ, প্লিজ বলুন। আমি শুভর হাত দুটো ধরে বললাম, কি দোষ ছিল আমার? কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আপনি আমায়? একবার বলুন প্লিজ, না হলে আমি পাগল হয়ে যাবো এসব চিন্তা করতে করতে। শুভ কিছু বলতেই নেবেই তার আগেই আরুষি পেছন থেকে শুভকে ডাক দেয়। একে একে বাড়ির সবাই বাইরে এসে পড়ে। শুভ, এই মেয়েটাকে। আরুষি একদম শুভর সামনে এসে শুভ চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। কলিকে উদ্দেশ্য করে বলে, কলি, এই হলো আমার হবু ওয়াইফ আরুষি। তুই জানতে চেয়েছিলে না কেন? তোর তো কোনো উত্তর এটাই, তোর কেনর উত্তর এটাই। আরুষি তোর থেকে রূপে গুণে পড়ালেখায় কোনো দিক থেকে তোর চেয়ে কম না। আর সব থেকে বড় কথা, ওর স্ট্যাটাস আমাদের পরিবারের জন্য আর আমার জন্য একদম পারফেক্ট। তাই তো তোর আর ওর মধ্যে থেকে আমি ওকে বেছে নিয়েছি। তোর মধ্যে কোনো খারাপ নাই, কিন্তু শুভর জন্য তুই বেস্ট না আরুষি। আমি আরুষিকে বেছে নিয়েছি। কলি শুভর কিছুটা কাছে এসে, তাহলে আমার সাথে এতদিন যা করেছেন তা কি ছিল? অভিনয়? কলি, তুই সত্যি এখনো সেই পিচ্চি রয়ে গেছিস। শুভ চৌধুরী কারোর সাথে অভিনয় করে না। তোর সাথে অভিনয় করে কোনো লাভও নেই। ওইটাকে জাস্ট একটু টাইম পাস মনে করিস। শুভর মুখে টাইম পাস কথাটা শুনে কলির সারা শরীর মনে হয় জ্বলে যাচ্ছে। শুভ এতদিন ওর সাথে টাইম পাস করেছে তা ভেবেও নিজের প্রতি ঘৃণা হচ্ছে কলির। কলি চোখ মুখ খিচে শুভর কথার উত্তর দিল, তাহলে এতদিন আমি আপনার জন্য মনোরঞ্জনের বস্তু ছিলাম? আপনি জাস্ট আমার মন নিয়ে খেলেছেন। ভালোবাসা তো ছিলই না ওখানে, অন্তত আপনার পক্ষ থেকে তো নাই। কলি কিছুক্ষণ নীরব থেকে, ওকে, ধন্যবাদ আপনাকে শুভ চৌধুরী, আমায় এত বড় সত্যটা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে কলির কথাগুলো শুনছিল। ফাহিমের খুব রাগ উঠেছে শুভর এমন আচরণে, তবুও কিছু বলতে পারছে না। সবাই দাঁড়িয়ে দেখছে, তবে শুভর পরিবার শুভর এমন রূপ দেখে কিছুটা অবাক। কারণ সবাই জানে শুভ এমন না, তাহলে শুভ এখন কেন এমন করছে? কলি পেছনে ঘুরে চলে যেতে নিলে আবার কি মনে করে থেমে যায়। আবার শুভর দিকে ফিরে এসে বলে, আপনার একটা জিনিস আমার কাছে আছে, সেই জিনিসটার যোগ্য না আমি তখন ছিলাম আর না এখন আছি। তাই আপনার জিনিসটা আপনার কাছেই রেখে দিন। বলে শুভর হাতে কলিকে দেয়া আংটিটা ফিরিয়ে দেয়। আমি দোয়া করব শুভ ভাইয়া, আপনি জীবনে অনেক সুখে থাকেন। কলির মুখে শুভ ভাইয়া শুনে এবার শুভ কলির দিকে তাকায়। আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। আমি দোয়া করব কারো যেন নজর না লাগে, আপনারা অনেক সুখে থাকেন। শুভ ভাইয়া, আপনার বিয়ের সব থেকে বড় গিফট আমি দেখব। দেখবেন সারা জীবনে গিফটের জন্য আমায় স্মরণ করবেন আপনি। এটা বলেই কলি শুভর হাতটা ছেড়ে বাড়ির বাইরে রাস্তার দিকে যেতে নিলে শুভ পেছন থেকে ডাক দেন। কলির ইচ্ছে নেই শুভর ডাকে সাড়া দেবার, তবুও কেন জানি পাটা থেমে গেল। এত রাতে তোর একা যাওয়ার দরকার নেই, মাহির তোকে দিয়ে আসবে। কলি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তার দরকার পড়বে না শুভ ভাইয়া, আমার বাকিটা পথ আমি একাই পার করতে পারবো। ওখানে আমি কাউকে সাথে করে নিতে পারবো না। এ কথা বলে কলি বাড়ির গেট দিয়ে বাইরে চলে যায়। আর শুভ কলির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ শুভ টনক নড়ে। কলি লাস্ট কথার অর্থ কি? শুভ দৌড়ে বাড়ির বাইরে রাস্তায় গিয়ে যা দেখে তার জন্য শুভ একদম রেডি ছিল না। কলি একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়লে মুহূর্তের মধ্যে কলিকে ছিটকে রাস্তার উপর পাশে ফেলে দেয়। শুভ কলি বলে একটা চিৎকার দিয়ে রাস্তায় বসে পড়ে। রাস্তায় পড়ে থাকা কলির নিথর দেহটার দিকে তাকিয়ে থাকে শুভ। কোনো কিছু ভাবার বা বলার ভাষা হারিয়ে ফেলে শুভর চিৎকারে বাড়ির সবাই বাইরে এসে পড়ে। কিছু মানুষ ভালোবাসা হারানোর বেদনাটা সহ্য করতে পারে না, তার উপর দিয়ে নিজেকে
সবার সামনে অনেক স্ট্রং দেখালেও ভেতরে ভেতরে প্রচণ্ড দুর্বল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমাদের সমাজে কলির মতো এমন অনেক লাভার আছে যারা ভালোবাসার মানুষটাকে হারানোর বেদনা সইতে না পেরে এই পদক্ষেপ নেয়, কিন্তু এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করি না। বাস্তবে জীবন কত অদ্ভুত। কিছুক্ষণ আগেও শুভর কাছে সব কিছু ছিল, আর এখন শুভ নিজেকে একদম নিঃস্ব মনে করছে। বেঁচে থাকার কোনো কারণ আজ শুভ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগে কলিকে হসপিটালে নিয়ে আসা হলো। ফোন করে আগে সব রেডি করে রাখা হয়েছিল। দেশের সব বড় বড় ডাক্তার আজমাল ওয়াজার চৌধুরীর এক ফোন কলে হাজির হয়ে পড়েছে। কিন্তু এত ডাক্তার এসে বা কি হবে যদি কলির বাঁচার শেষ ইচ্ছেটা না থাকে? ডাক্তার যথাসাধ্য চেষ্টা করবে বলে গেল, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা কেবল দোয়া করবেন। রোগীর অবস্থা তেমন ভালো না। ডাক্তারের কথা শুনে সবাই টেনশনে পড়ে গেল। আজমাল চৌধুরী চেয়ারে বসে পড়ল। হঠাৎ শুভর কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে শুভ হসপিটালের করিডোরের ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শুভর কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে শুভ হসপিটালের করিডোরের ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে আছে। ছেলেকে দেখে আজ আজমাল চৌধুরী নিজেরই খুব মায়া লাগছে। কি থেকে কি হয়ে গেল? আজমাল চৌধুরী শুভকে দেখে বুঝতে পারল কলি মেয়েটাকে কিছু হয়ে গেলে জীবনের জন্য হারিয়ে ফেলবে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এই মেয়েটাকে যে তার ছেলে কতটা ভালোবাসে তা আজ নিজের চোখেই দেখতে পেয়েছে। কলি নিথর দেহটা এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। রাস্তায় বসেই শুভ বিলাপ করতে থাকে। অনেক কষ্টে সবাই শুভকে ধরে গাড়িতে উঠায়। তাই আজ নিজেও বসে বসে কলির জন্য দোয়া চাইতে লাগলো, ছেলের মুখের দিকে চেয়ে। শুভ বসে বসে কলি আর ওর কেটে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলো চিন্তা করছে। কতই না মধুর ছিল সেই দিনগুলো। ভালোই তো ছিলাম আমরা, কেন এমন হলো কলি? আমার শাস্তি তুই কেন পাবি? আমি ওয়াদা করছি এই জীবনে প্রাণ থাকতে তোকে আর কোনোদিনও নিজের থেকে আলাদা হতে দেব না। আমার ভালোবাসার জন্য ফিরে আয়। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এসে আমাকে তোর নিজের হাতে শাস্তি দিয়ে তবু আমাকে একা ফেলে চলে যাস না। অনেক বছর তোর অপেক্ষায় ছিলাম, আর অপেক্ষা করতে চাই না। আমার সব ধৈর্য শেষ হয়ে গেছে। কলির পরিবারও এসে হসপিটালে হাজির হলো। কলির এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না কলির বাবা। মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দোষী করছে, তাই বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। কলির বাবার এমন অবস্থা দেখে ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কলির মায়ের অবস্থা ভালো না। শুভর জন্য একবার মৃত্যু থেকে ফিরে এসেছে, কিন্তু এবার আল্লাহ কি তাদের মুখের দিকে তাকাবে, এই চিন্তাই শেষ। হঠাৎ অপারেশন রুমের লাল বাতিটা নিভে গেল। এতক্ষণ পর শুভ বসা থেকে উঠে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই শুভ ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। ডাক্তার শুভর দিকে তাকিয়ে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় কি রোগীর নিচের বাঁচার কোনো ইচ্ছা নেই। তবু আমরা আশা ছাড়ছি না। 48 ঘন্টা না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। ডাক্তার সাহেব একটু নীরব থেকে আবার বলা শুরু করলো, 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে হয়তো রোগী কমাতে চলে যাবে, অথবা কি ডাক্তার বলুন? রোগীকে আর বাঁচানো যাবে না। আপনারা এখন শুধু উপরওয়ালার কাছে দোয়া করুন, এখন তিনিই পারে রোগীকে বাঁচাতে। শুভ ডাক্তারের কথা শুনে আর ওখানে দাঁড়ালো না, চলে গেল। সবাই শুভর যাওয়ার দিকে চেয়ে আছে। কেউ কিছুই বুঝতেই পারছে না শুভর বিহেভিয়ার। কিছুক্ষণ পর ফজরের আজানের ধ্বনি শোনা গেল। শুভ হসপিটাল থেকে বের হয়ে মসজিদে চলে গেল। অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। এদিক দিয়ে ফাহিম ও মাহির বের হলো শুভকে খুঁজতে। কিছু দূর গিয়ে এক মসজিদের সামনে কিছু লোকের ভিড় দেখতে পায়। সমস্যা কি দেখার জন্য ফাহিম ভেতরে একটু উকি দিল, আর যা দেখতে পেল তা দেখার স্বপ্ন হয়তো ফাহিম কখনো করেইনি। শুভ নামাজের সিজদায় চিৎকার করে কান্না করছে। শুভর এই আর্তনাদের আশেপাশের মানুষটানের চোখেও কিছুটা জল চলে এসেছে। ফাহিম স্তব্ধ হয়ে পড়েছে। ফাহিম ভালো করে জানে শুভ কলিকে কতটা ভালোবাসে। কলির প্রতি শুভর ভালোবাসা সীমাহীন, এতে কোনো সন্দেহ নেই। কোনো একটা কারণে হয়তো নিজেকে কলি থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু এতে কলির প্রতি ওর ভালোবাসা কমেনি। কষ্ট তো শুভ পেয়েছে প্রতিদিন, হয়তো শুভর কষ্টটা কারো চোখে পড়েনি। মাহির এসে শুভকে ভাবে দেখে পুরো শকড, কারণ এতদিন কলির নামটাও যে মানুষটার সামনে নেওয়া যাচ্ছিল না, আজ
সেই মানুষটাই কলির জন্য প্রাণ ভিক্ষা যাচ্ছে আল্লাহর কাছে। মসজিদের ইমান এসেও অনেক বোঝায় শুভকে, কিন্তু শুভর কারো কথা যেন কানে দিয়েই ঢুকছে না। কাঁদতে কাঁদতে শুভ একসময় জ্ঞান হারিয়ে ফেলে। কিছু মানুষের সাহায্য নিয়ে শুভকে হসপিটালে নিয়ে আসা হলো। জ্ঞান ফিরে শুভ নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। লাফ দিয়ে উঠে বসে। কেবিন থেকে বের হতে নিলে কিছু ওয়ার্ড বয় বাধা দিতে নিল, কিন্তু শুভ রাগের সামনে হার পারল না। শুভ সোজা কলিকে যেখানে রাখা হয়েছে সেখানে চলে গেল। ডাক্তার আর নার্স বাদে সেখানে যাওয়া সবার নিষেধ, কিন্তু শুভকে কেউ আটকাতে পারল না। কলির হাতটা খুব শক্ত করে ধরে বসে আছে শুভ। মনে হয় হাতটা ছেড়ে দিলেই কলিকে আবার হারিয়ে ফেলবে। কলির হাতটা শুভর বুকের বাম পাশে ধরে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তাই রাগ করে আছিস? চলে যাস আমার ছেড়ে? চোখটা খোল, একবার দেখ, শুধু একবার দেখ। তোকে ছাড়া শুভ ভীষণ একা, আমার কাছে ফিরে আয়। বলেই শুভ কেঁদে দেয়। আসলাম আমির বেডে শুয়েই মেয়ের জন্য কান্না করছেন। তার পাশেই বসে আছে আজমান চৌধুরী। আমার মেয়েটার ওপর কোনো রাগ থাকলে ওকে মাফ করে দিয়েন চৌধুরী সাহেব। মেয়েটা আমার একদম অবুঝ, দিন দুনিয়ায় তেমন কিছুই জানে না। আমির স্যার, এসব কি বলছেন? আমি জানি এইসবের জন্য আমিও কিছুটা দায়ী। আমি আমার ছেলের মনের কথা বুঝতে পারিনি। অন্যের কথায় কান দিয়ে কলির মতন মেয়ের নামে অনেক কিছু বলেছি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আসলাম আমির আজমান চৌধুরীর হাতটা ধরে, আমার মেয়েটাকে বাঁচান, আমার একমাত্র মেয়ে। আজ আমার জিদের কারণে ওর এই অবস্থা। নাহি আমি বিয়ের জন্য ওকে জোর করতাম, নাহি ও এখানে আসতো, আর নাহি এসব হতো। বলে আসলাম আমির কেঁদে ওঠে। আজমান চৌধুরী তাকে সান্ত্বনা দিচ্ছে। এভাবে দুদিন কেটে গেল। এই দুদিনে শুভ শুধু নামাজের সময় কলিকে একা ছেড়ে দিয়েছে। তাছাড়া রাত দিন শুভ কলির সাথেই থেকেছিল। এই অপেক্ষায় কখন কলি তার চোখ খুলবে। অবশেষে শুভর দোয়া আল্লাহ কবুল করল। কলির জ্ঞান ফিরল, তবুও চোখ খুলতে পারছে না। অবশেষে শুভর দোয়া আল্লাহ কবুল করল। কলির জ্ঞান ফিরল, চোখ খোলার চেষ্টা করতে লাগলো। হাতটা নাড়তেই বুঝলো কেউ তার হাতটা খুব শক্ত করে ধরে তার হাতের উপর শুয়ে আছে। কলির বুঝতে পারছে না কি এটা, কারণ কলি শুভকে একদমই আশা করেনি। কলির হাতের উপর মাথা রেখে শুভ ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত। হঠাৎ কলির হাতে নাড়াছাড়াই শুভর ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চেয়ে দেখে কলি চোখগুলো খোলার চেষ্টায় ব্যর্থ, কারণ আলো তার চোখে লাগছে বলে ভালো করে খুলতে পারছে না। কলির জ্ঞান ফিরতে দেখে শুভ চিৎকার করে ডাক্তারকে ডাক দিল। সাথে সাথে তিনজন ডাক্তার ও দুজনে নার্স এসে প্রবেশ করল আর শুভকে বের করে দিল। তারা কলিকে চেক আপ করে বলল। শুভ বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। এতক্ষণে সবার কানে পৌঁছে গেল কলির জ্ঞান ফেরার কথা। সবাই যে যেখানে ছিল হসপিটালের করিডোরে এসে হাজির হলো। ডাক্তারগুলো সব বের হলে শুভ সব ঠিক আছে কি না জানতে চাইল। ডাক্তার আশা দিল আপাতত কলি এখন আশঙ্কামুক্ত। এই সংবাদ শোনার পর সবার চেহারায় খুশির সীমা রইল না। গত দুদিন যে টেনশনে ছিল তা যেন এই খুশির সামনে কিছুই না। আজমান চৌধুরী খুশিতে আসলাম আমিরকে জড়িয়ে ধরল। তারা সবাই কলির সাথে দেখা করার জন্য ঝিনা রুমে প্রবেশ করতে চাইল। তখনই ডাক্তারের এক কথায় সবার আবার মনটা খারাপ হয়ে গেল। আসলে রোগী আপনাদের কারোর সাথে দেখা করতে চায় না, আর আমারও মনে হয় এই মুহূর্তে রোগীকে বেশি বিরক্ত করা ঠিক হবে না। কিন্তু শুভ সব শুনেও না শোনার মতো করে কলির সাথে দেখা করতে চলে গেল, কারণ শুভ ভালো করে জানে কলি এসব রাগ করে বলেছে। কলির বাবাও বুঝতে পারলো মেয়ে তার রাগ করে আছে এখনো, তাই এসব কথা বলছে। তখনই মাহির এসে কলির বাবাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না স্যার, ভাবি আমাদের রেগে আছে, রাগ ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া শুভ ভাইয়া তো আছেই, ভাবির রাগ ভাঙিয়েই ছাড়বে। শুভ পা দুটো টান টান করে সোফাতে বসে আছে, আর তার চারপাশের লোকগুলো কেমন উৎসুক নজরে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ নিশ্চয়ই কিছু একটা বলবে এই আশায় একটু আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে শুভ সোফায় আরামে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আর এমন বিহেভ করছে মনে হয় কিছুই হয়নি একটু আগে, কিন্তু একটা ছোটোখাটো মহাযুদ্ধ বলা ছাই হয়ে গেছে। শুভর এই নীরবতা কারোরই বোধগম্য নয়, তাই কিছুটা অস্থির হয়ে ফাহিম শুভর কাছে কারণ বিসর্জন করেই ফেলেন।
একটু আগে করা তার কাজে। একটু আগের ঘটনা। শুভ কলির রুমে প্রবেশ করে দেখে কলি চোখ বন্ধ করে শুয়ে আছে। শুভ লক্ষ্য করলো গত কয়েকদিনে কলির চেহারা একদম শুকিয়ে গেছে। আগের সেই লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে ওর ছোট কলির থেকে। কলিকে এমন অবস্থায় দেখে শুভর মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর ছিনছিনা ব্যথা করে, ভারী পাথর জমা হয়ে যায়। এত কিছুর পরেও শুভ এখন খুশি, কারণ সবশেষে কলি এখন সুস্থ আছে। আর এটাই শুভর জন্য অনেক বড় ব্যাপার। শুভ কলির শয্যার পাশে গিয়ে বসে। কলি বুঝতে পারে শুভ পাশে এসে বসেছে, তবুও চোখ খুলে না। একরাশ অভিমান কলির মনে বিরাজ করছে। আর এই অভিমানের পর্বত এতটাই উঁচু যে হয়তো শুভ এর গভীরতা মাপতে পারবে না। আর এই অভিমানী কলি শুভর সামনে নিজেকে অসহায় কখনো হতে দেবে না মাদাগুলো। শুভ কলির হাতটা ধরতে নিলে কলির সাথে সাথে হাতটা সরিয়ে ফেলে। শুভ জানে কলি রেগে আছে, শুধু রেগে না, এই মুহূর্তে হয়তো শুভকে অনেক ঘৃণাও করছে। আর তা যুক্তিসঙ্গত বটে। শুভ কলি আর ওর ভালোবাসাকে টাইম পাস বলে ব্যাখ্যা করেছে, যা কলির মনকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। তাই শুভ কলির এখনকার আচরণ মোটেও রাগ করছে না। শুভ আবারও কলির হাতটা ধরে, আর এবার খুব শক্ত করে, যাতে কলি চাইলেও ঝাড়তে না পারে। কাতর কণ্ঠে বলে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। কথা বল একবার। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি হয়তো তোকে এবার সত্যি হারিয়ে ফেলবো একেবারের জন্য। আমার ভুলের জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমি জানি, কিন্তু এর জন্য। শুভ আর কিছু বলতে পারল না। আরশি কারো বাধা না শুনে হনহন করে কেবিনের দরজা খুলে প্রবেশ করে, আর এসেই চিৎকার করে বলে, এসব কি বলছো শুভ? আঙ্কেল বলেছে বিয়েটা নাকি ভেঙে দেওয়া হয়েছে। তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? এবার কিন্তু। আরশি আরো কিছু বলতে উদ্ধত হলে শুভর জড়ালো ধমকে ভয় পেয়ে যায়। শুভ মুখ শক্ত করে চোখ খিঁচে বলে, হাউ ডিয়ার ইউ টু কাম হিয়ার, জাস্ট গেট আউট। শুভ, এইসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই মেয়ের জন্য তুমি আবার আমার সাথে এমন করতে পারো না। এই মেয়েকে তো আমি। আরশি কলির দিকে এগিয়ে আসতে নিলে শুভ ওর গলা চিপে ধরে। ঘটনার আকস্মিক কলি ও কি কর্তব্য বিমূঢ়। শুভ দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হলো ওর কাছে আসা? এতদিন শুধু ওর কথা চিন্তা করে তোর সব ঢং সহ্য করে এসেছি। আর না, তোকে আমি এমন শিক্ষা দিব, জীবনে বেঁচে থাকার আগ পর্যন্ত কলির নাম আর উচ্চারণ করতেও ভয় পাবি। শুভ খুব শক্ত করে গলাটা চেপে ধরে আছে বলে আরশি কিছুই বলতে পারছে না। চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে যাবে। বারবার হাত সরানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে আরশি। ফলস্বরূপ কিছুই হচ্ছে না। রুমের বাইরে থাকা ফাহিম ও ইনাম শব্দ শুনে ভেতরে উকি দেয় দেখার জন্য আসলে কি চলছে, কিন্তু যা দেখলো তাদের দুজনেই ঝটকা না খেয়ে পারল না। দুজনেই কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে আরশিকে ছোটানোর চেষ্টা করে। কলি শুভর এমন ভয়ানক রূপ দেখে ভয় পেতে লাগলো। গলা শুকিয়ে ওর কাজ হয়ে গেছে, কারণ শুভর এমন রূপ সম্পর্কে কলি একদমই অবগত না। আগে কখনো দেখার সুযোগও হয়নি। দুজনে মিলে অনেক চেষ্টা করেও শুভকে ছাড়াতে পারছিল না। বিশাল দেহ বিশিষ্ট শুভকে নিজের জায়গা থেকে হেরফের করা কি এতটাই সহজ? কখনো না। শুভর পেশিবহুল হাতের মুঠোর মধ্যে বন্দি থাকা আরশির গলা মুক্তি পেতে কাটা মুরগির মতো ছটফট করছে। ফাহিম অবস্থার অবনতি বুঝে শুভকে বারবার অনুরোধ করে যাচ্ছে, স্টপ শুভ, ছাড় ওকে, না হলে ও মরে যাবে। যাক মরে, আমি চাই ও মরে যাক। ওর কারণে আজ আমার কলির অবস্থা। তাহলে ও কেন সুস্থ হয়ে বেঁচে থাকবে? মরে যাক, দুনিয়া থেকে একটু শয়তান কমে যাক। আরশির অবস্থা সত্যিই খারাপ। এখনো যদি শুভ ওকে না ছাড়ে তাহলে নির্ঘাত ইন্তেকাল করতে সময় লাগবে না ওর। শুভকে যখন কেউ থামাতে পারছিল না, তখন কলির চিৎকারে শুভর হুঁশ আসে। সাথে সাথে আরশির গলা ছেড়ে গুলির দিকে তাকায়। আরশির গলায় শুভর 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ভেসে উঠছে। ততক্ষণে ছাড়া পেয়েও গলা ধরে কাশতে কাশতে নিচে বসে পড়ে। আর শুভ ততক্ষণে আরশিকে ছেড়ে কলির কাছে চলে যায়। শুভকে দেখে কলি প্রথম ভয়ে জড়সড় হয়ে পড়ে। শুভ বুঝতে পেরে কলির গাল দুটো ধরে বলে, রিল্যাক্স জান, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এসব বদ লোকগুলো তোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় আমি খুব ভালো করে জানি।
আর আমি বেঁচে থাকতে তোর চুল পরিমাণও ক্ষতি হতে দিব না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।